তো প্যারাগ্রাফে মার্ক থাকবে আমাদের হলো 8 মার্ক। এসে বলতে আমরা যে কম্পোজিশন বা রচনা লিখি এটা, এই এসে আমাদের মার্ক থাকবে হলো 15 মার্ক। তারপরে আমরা এখন গ্রামার পার্টে চলে আসি। গ্রামার পার্টে আছে 7 নম্বরে থাকবে রেয়ারেন্সের মার্ক থাকবে আমাদের 5 মার্ক। তারপরে আমরা চলে আসবো আর্টিকেলে আমাদের মার্ক থাকবে 5 মার্ক। তারপরে 9 নম্বরে আমাদের চলে আসবে যে প্রশ্নটা আসবে সেটা ডব্লিউএইচ কোশ্চেন্স হলো 5 মার্ক। ডব্লিউএইচ কোশ্চেন্সটা কেমন থাকবে, যে রেয়ারেন্সের মতো অনেকগুলো ওয়ার্ড ছিটানো থাকবে, তো ওইগুলো আমাদেরকে এক জায়গায় করে একটা প্রশ্ন মানে ডব্লিউএইচ কোশ্চেন্স বানাতে হবে। আর রাইট ফর্ম অফ ভার্ব আমরা এর আগে আমরা ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত করে এসেছি। রাইট ফর্ম ভার্ব ওইগুলোই 10 নম্বরে থাকবে, ওইটার মার্ক হচ্ছে 5 মার্ক। তারপরে আমাদের আসবে 11 নম্বরে আসবে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, এটার সাথেও আমরা পরিচিত, এটার মার্ক হবে 5 মার্ক। তারপরে 12 নম্বরে থাকবে আমাদের চেঞ্জিং ওয়ার্ড, এটার মার্ক থাকবে 5 মার্ক। আমরা যখন ডিটেলস করবো এই সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। আর আমাদের 13 নম্বরে থাকবে এন্টোনিম সিনোনিম, বিপরীত শব্দ সমর্থক শব্দ, এখানে থাকছে আমাদের 5 মার্ক থাকবে। আর 14 নম্বরে যেটা থাকবে 14 নম্বর ট্রান্সলেট ইনটু ইংলিশ, বাংলায় একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, ওইটা আমাদের ট্রান্সলেট করতে হবে ইংলিশে, এটার মার্ক থাকবে আমাদের 5 মার্ক। তো এই হচ্ছে আমাদের টোটাল 100 মার্কে যে পরীক্ষা আসবে আমাদের ইংলিশ 100 মার্ক। তাহলে প্রথমে আমাদের আসবে কম্প্রিহেনশন বোধশক্তি পরীক্ষা, এখানে কয়েকটা আইটেম আছে, গত ক্লাসে আমরা দেখেছি। 2 নম্বরে থাকবে কারেকশন, 3 নম্বরে থাকবে নোটিশ পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান, মেমো, এদের যে কোনো 2টি আসবে, একটি লিখতে হবে, এটার মার্ক হবে 4। তারপর 4 নম্বরে থাকবে অ্যাপ্লিকেশন, রিসিম আর হলো লেটার্স। রিসিমটা কি সিবি বা জীবন বৃত্তান্ত যেটা আমরা বলি, এটার মার্ক থাকবে আমাদের 8। তারপরে আসছে প্যারাগ্রাফ, এসে, গ্রামার পার্ট, রেয়ারেঞ্জ, আর্টিকেল, ডব্লিউএইচ কোশ্চেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, চেঞ্জিং ওয়ার্ড, অ্যান্টোনিম সিনোনিম, ট্রান্সলেট ইনটু ইংলিশ। তো আমরা এখন আলোচনা করব কম্প্রিহেনশন বোধশক্তি পরীক্ষা, এই প্রশ্নটা নিয়ে। তো যেটা আমাদের পরীক্ষায় থাকবে যে এই যে আমরা একটু দেখার চেষ্টা করি যে এই যে একটা এরকম প্যাসেজ দেওয়া থাকবে, এখান থেকে আমাদের কি এই যে রাইট আনসার টু দিয়ে হলো ফলোইংস করছেন, এখানে 3টা প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নের অ্যান্সার করতে হবে এই প্যাসেজ থেকে। বি নাম্বারে দেওয়া থাকবে হোয়াট ইজ দি মেইন আইডিয়াস অ্যান্ড হোয়াট আর দি সাপোর্টিং আইডিয়াস অফ দি গিভেন প্যাসেজের একটা যেটা পড়ি একটা আইডিয়া দিতে হবে, মেইন আইডিয়া, ওইটা আমরা বিস্তারিত পরে দেখছি। 3 নম্বরে থাকবে রাইট ডাউনস দি মিনিংস অফ দি ফলোইং ওয়ার্ড ইন ইংলিশ অ্যান্ড মেক ইয়োর ওন সেন্টেন্স উইথ দি গিভেন ওয়ার্ড এনি 5, এখানে বেশ কয়টা ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ড থেকে আমাদের যে কোনো 5টি ওয়ার্ড লিখতে হবে, 5টি ওয়ার্ডের তার বিপরীত শব্দ লিখে তার কি করতে হবে, ওইটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। আর ডি নম্বরে যেটা আছে রাইট এ সামারি অফ দি প্যাসেজ, মানে এই প্যাসেজে যে সামারি, ওই সামারি আমরা লিখতে হবে। তো প্রশ্ন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।
এটাই ছিল আমাদের 1 নম্বরে থাকবে এটা কম্প্রিহেনশন। তো ঠিক আছে, আমরা এখন দেখব কম্প্রিহেনশনটা কি আসলে বা কিভাবে আমাদের অ্যান্সার করতে হবে। কম্প্রিহেনশন কম্প্রিহেনশনটা আমরা এখন দেখব। কম্প্রিহেনশন মানে বোধ শক্তি পরীক্ষা। এটা থাকবে হলো 20 মার্ক, আমরা ইতিপূর্বে দেখেছি। ঠিক আছে, তো আমাদের এ নাম্বার যে প্রশ্ন লেখা থাকবে, প্রশ্নের উত্তর লেখার নিয়ম। ঠিক আছে, আমরা প্র্যাকটিস পরে করব, আগে আমাদের উত্তর যেভাবে লিখবো এগুলো দেখবো আগে। তো 1 নম্বরে প্রশ্নের উত্তর লেখার নিয়ম, যে প্রশ্নের উত্তর লিখতে হলে প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। যে প্রশ্ন দেওয়া থাকবে এ নম্বরে, ওই প্রশ্ন কি সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট কোথায় কোথায় থাকে? সাবজেক্ট সাহায্যকারী ভার্বের পরে এবং মূল ভার্বের আগে থাকে। সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্ট সাহায্যকারী ভার্বের পরে এবং মূল ভার্বের আগে থাকে, প্লাস সাহায্যকারী ভার্ব ডু ডাজ ডিড বাদে। ডু ডাজ ডিড বাদে লিখতে হবে আমাদের, ওইটা থাকলে, প্লাস মূল ভার্ব যে প্রশ্নে যদি থাকে, প্লাস প্রশ্নের বাকি অংশ প্লাস বাকি উত্তর প্যাসেজ থেকে নিয়ে আনতে হবে। ঠিক আছে, তো আমি প্রথমে কি বললাম, প্রশ্ন 1 নম্বরে দেওয়া থাকবে প্রশ্ন লেখার নিয়ম। প্রশ্নের উত্তর লিখতে হলে প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এটা মাস্ট বের করতেই হবে, না বের করতে পারলে আমাদের কি এই প্রশ্নে অ্যান্সার আমরা করতে পারবো না। তো সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্ট সাহায্যকারী ভার্বের পরে এবং মূল ভার্বের কি আগে থাকে, প্লাস সাহায্যকারী ভার্ব ডু ডাজ ডিড বাদে, প্লাস মূল ভার্ব প্রশ্নে যদি থাকে, প্লাস প্রশ্নের বাকি অংশ প্লাস বাকি উত্তর প্যাসেজ থেকে নিয়ে আনতে হবে। ঠিক আছে, আমাদের 2 নম্বর প্রশ্নে যেটা আমরা যে নিয়মটা আমরা ফলো করতে পারি, যে প্রশ্নে সাহায্যকারী ভার্ব ডু ডাজ ডিড থাকলে উত্তর করার সময় প্রশ্নের মূল ভার্ব এর ভিতরে দিয়ে দিতে হবে, মূল ভার্বের ভিতরে দিয়ে দিতে হবে। আমরা জানি ডু ডাজ ডিড এটা কি সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয় যখন কোনো সাহায্যকারী ভার্ব থাকে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তখন আমরা কি ডু প্রশ্ন করার সময় ডু ডাজ ডিড নিয়ে আসি। ঠিক আছে, বা পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড ব্যবহার হয় আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাজ ব্যবহার হয়। ঠিক আছে, তবে প্রশ্নে সাহায্যকারী ভার্ব ডু ডাজ ডিড থাকলে উত্তর করার সময় প্রশ্নের মূল ভার্বের ভিতরে দিয়ে দিতে হবে। তারপর মূল ভার্বের সাথে এস বা ইয়েস বা হলো ভার্বের হলো দ্বিতীয় রূপ, ডিড থাকলে ভার্বের দ্বিতীয় রূপ দিয়ে দিলে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। ডু বা ডাজ ভার্বের সাথে এস বা ইয়েস যেমন সাবজেক্ট অনুযায়ী দিলে ওইটা আমাদের ভিতরে চলে যাবে, সেটাই বোঝাচ্ছে। যে প্রশ্নে সাহায্যকারী ভার্ব ডু ডাজ ডিড থাকলে উত্তর করার সময় প্রশ্নের মূল ভার্বের ভিতরে দিয়ে দিতে হবে, অর্থাৎ ডিড যুক্ত সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট। ওই যেটা বললাম, ডিড যুক্ত যেটা ডিড থাকবে যে সেন্টেন্সে, ওই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট। তবে ডাজ থাকলে প্রশ্নের মূল ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে এবং ডু থাকলে প্রশ্নের মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। ডু থাকলে প্রশ্নের মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। আশা করি এই 2টা আইটেম আমরা বুঝতে পারছি, 1 আর 2। তো এবার আমরা চলে যাব 3 নম্বরে। তবে 3 নম্বরে যেটা হচ্ছে বলছি, প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তর সেই টেন্সে করতে হবে। প্রশ্ন যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে উত্তর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। প্রশ্ন যদি পাস্ট ইনডিফিনিটে থাকে উত্তরও পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। প্রশ্ন যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে উত্তরও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তো আমাদের এই কম্প্রিহেনশনে 1 নম্বরে যেটা নাম্বারে যেটা থাকবে ওইটার প্রশ্ন করার সময় ডব্লিউএস কিছু কোশ্চেন্সের সাথে আমরা পরিচিত হয়ে নিই।
হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, হু উত্তর করার সময় উঠে যাবে। তাহলে হোয়াট থাকলে, হোয়েন থাকলে, হোয়ার থাকলে, হু, হাউ থাকলে, হোয়াই থাকলে, হু থাকলে উত্তর করার সময় কি উঠে যাবে, এগুলো প্রশ্নে আমাদের থাকবে উঠে যাবে। তবে হোয়াট উঠে গিয়ে কি হবে, প্যাসেজের ভিতর থেকে কি বস্তু খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তবে হোয়াট উঠে গিয়ে প্যাসেজের ভেতর থেকে বস্তু খুঁজে বের করতে হবে। আর হোয়েন উঠে গিয়ে হোয়েন উঠে গিয়ে কি সময় খুঁজে বের করতে হবে প্যাসেজের ভিতর থেকে। হোয়ার উঠে গিয়ে স্থান খুঁজে বের করতে হবে প্যাসেজের ভেতর থেকে। আর হাউ উঠে গিয়ে বাই, উইথ, অন এদের যে কোনো একটি হতে পারে। আর হোয়াই উঠে গিয়ে বিকজ অফ, টু প্লাস ভার্ব এদের যে কোনো একটি হতে পারে। তবে বিকজ দিলে প্রথম বাক্যের সাবজেক্ট ও ভার্ব অনুসারে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ও ভার্ব হবে। এবং হু উঠে গিয়ে প্যাসেজের ভেতর থেকে ব্যক্তি খুঁজে বের করতে হবে, ঠিক আছে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। তাহলে হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, হু উত্তর যদি প্রশ্ন থাকে এই ওয়ার্ডগুলো দিয়ে, তাহলে আমাদের প্রথমে হোয়াট থাকলে কি ব্যক্তি খুঁজে বের করব প্রশ্ন থেকে, হোয়েন থাকলে সময় খুঁজে বের করব, হোয়ারে থাকলে স্থান খুঁজে বের করব প্যাসেজ থেকে, হাউ থাকলে কি বাই, উইথ, অন এদের যে কোনো একটি হতে পারে, হোয়াই থাকলে কি করতে হবে, বিকজ অফ, টু প্লাস ভার্ব যে কোনো একটি নিয়ে আনতে হবে। তবে বিকজ দিলে প্রথম বাক্যের সাবজেক্ট ও ভার্ব অনুসারে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ও ভার্ব হবে। আর হু থাকলে কি প্যাসেজ থেকে ব্যক্তি খুঁজে বের করতে হবে। তো এতটুকুই, আশা করি বুঝতে পারছি। তো অবশ্যই আমাদের যে কথাটাই মনে রাখতে হবে, তো প্রশ্ন থাকবে ইন্টারোগেটিভে, উত্তর করতে হবে অ্যাসার্টিভে। প্রশ্ন থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, উত্তর করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। প্রশ্নের ভিতরে কি 60% উত্তর থাকে, বাকি 40% উত্তর আমাদের প্যাসেজ থেকে নিয়ে আনতে হয়। যে প্রশ্নগুলো আমি দেখালাম যে 3 ক্যাটাগরি প্রশ্ন হবে, 3 ক্যাটাগরি, যেখানে 3টা প্রশ্ন থাকবে আর কি এ নাম্বারে, রোমান সংখ্যায় 1 2 3 দেওয়া আছে। তো এখানে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, এই প্যাসেজ থেকে এই অ্যান্সার করতে হবে। তবে এই প্রশ্নের ভিতরে কি 60% উত্তর আমাদের করা আছে, তো ওইটা আমাদের সাজিয়ে লিখতে হবে। তো এখানে দেখো হোয়াট, তাহলে হোয়াট থাকলে আমাদের কি প্যাসেজ থেকে বস্তু খুঁজে বের করতে হবে। আর হাউ থাকলে কি করতে হয়, আমরা কেবলই দেখে আসলাম। হাউ থাকলে আমাদের করতে হবে, হাউ থাকলে আমাদের উঠে গিয়ে বাই, উইথ, অন এদের যে কোনো একটি হবে, বাই, উইথ, অন এদের যে কোনো একটি হবে। তো এখানে দুটাই, এখানে 1 নম্বরে যেটা রয়েছে হোয়াট ডু ইউ মিনস অফ এডুকেশন, তো এখানে এডুকেশনটা বস্তু খুঁজে বের করতে হবে। আর 2 নম্বরে হোয়াট আর দি মেইন প্রবলেমস ইন আওয়ার এডুকেশন সিস্টেম, এই এডুকেশন সিস্টেমে যে মূল সমস্যাটা কি ওইটা মেইন একটা আইডিয়া দিতে হবে। হাউ আর টিচার রেসপন্সিবিলিটি ইনক্রিজ অফ স্টুডেন্টস ফাইলওয়ার টু গেট প্রপার এডুকেশন, ঠিক আছে। তো এইখানে আমরা এইটার প্র্যাকটিস আমরা পরে করব, আগে আমরা কিভাবে অ্যান্সার করব এই প্রশ্নগুলো আমরা দেখব। বি নাম্বারে থাকছে যে সাপোর্টিং মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া, এটা আমরা দেখব এখন, ঠিক আছে। এটা আমরা এখন দেখব যে কিভাবে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া লেখা যায়। তো বি নাম্বারে চলে আসি আমরা। আশা করি আপনারা সব বুঝতে পারছেন। তো মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াটা কি ওইটা আমরা এখন দেখব। উক্ত কম্প্রিহেনশনটি পড়লে যে কথাটি বারবার
যে কথাটি উক্ত কম্প্রিহেনশনটি পড়লে উক্ত কথাটি মানে পড়লে উক্ত কম্প্রিহেনশনটি পড়লে যে কথাটি বারবার আসবে ওটি হবে ওই কম্প্রিহেনশনের মেইন আইডিয়া। মানে ওই প্যাসেজটি যে আমরা যে প্যাসেজটি দেওয়া থাকবে এই যে এইটা পড়লে যে কথাটি বারবার আসবে, দেখে এখানে এটা পড়লে কি আমাদের বারবার দেখা যাচ্ছে এডুকেশন শব্দটি আসছে। তো ওই এডুকেশন হচ্ছে কি ওইটার কি মেইন আইডিয়া। তবে মেইন আইডিয়া দেওয়ার মধ্যে তেমন গুরুত্বপূর্ণ সেন্টেন্স না পাওয়া গেলে প্যাসেজটির সামগ্রিক অর্থ ধারণ করে এমন একটি আইডিয়া দিতে হবে। তবে অনেক সময় কি আমাদের কি ওই বারবার আসে না, যে প্যাসেজের মধ্যে একই ওয়ার্ড বারবার দেয় না, তবে অনেক সময় বোঝা যায় না যে কোনটা মেইন আইডিয়া। তখন আমাদের কি প্যাসেজটি সম্পূর্ণ পড়তে হবে, পড়ার পরে যেটা প্যাসেজটি সামগ্রিক অর্থ ধারণ করে এমন একটি মেইন আইডিয়া দিতে হবে। একজনের মেইন আইডিয়া এর সাথে অন্যজনের মেইন আইডিয়ার কি মিল না থাকলে ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই। তবে মেইন আইডিয়াটি হতে হবে যুক্তিপূর্ণ ও যথার্থ, আর মেইন আইডিয়া এর সাথে মিল রেখেই সাপোর্টিং আইডিয়া লিখতে হবে। ঠিক আছে, তাহলে কি উক্ত কম্প্রিহেনশনটি পড়লে যে কথাটি বারবার আসবে ওটি হবে ওই কম্প্রিহেনশনের মেইন আইডিয়া। তবে মেইন আইডিয়া দেওয়ার মতো তেমন গুরুত্বপূর্ণ সেন্টেন্স যদি না পাওয়া গেলে বা যদি পাওয়া না যায়, সেন্টেন্স না পাওয়া গেলে প্যাসেজটির সামগ্রিক অর্থ ধারণ করে এমন একটি মেইন আইডিয়া দিতে হবে। একজনের মেইন আইডিয়ার সাথে অন্যজনের মেইন আইডিয়ার কি মিল না থাকলেও ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই। তবে মেইন আইডিয়াটি হতে হবে যুক্তিপূর্ণ যথার্থ, আর মেইন আইডিয়ার এর সাথে মিল রেখেই সাপোর্টিং আইডিয়া লিখতে হবে। ঠিক আছে, আমরা যখন প্রশ্ন সলভ করব তখন এই বিষয়গুলো আমরা গুরুত্বপূর্ণভাবে আরও জানতে পারবো। ঠিক আছে, আমরা এখন চলে যাব সি নাম্বারে, যেটা আমাদের দেওয়া থাকবে যে রাইট ডাউন দি মিনিংস অফ দি ফলোয়িং ওয়ার্ড ইন ইংলিশ অ্যান্ড মার্ক ইউর ওন সেন্টেন্স উইথ দি গিভেন ওয়ার্ড এনি 5। মানে বেশ কটা ওয়ার্ড দেওয়া থাকবে, এখান থেকে কি আমাদের অ্যান্সার করতে হবে। ওইটা কি জিনিস আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, তো উক্ত কম্প্রিহেনশন থেকে মোট 7টি শব্দ দেওয়া থাকবে। এদের মধ্যে যে কোনো 5টি শব্দের উত্তর করতে হবে। উত্তর করার নিয়ম, প্রতিটি শব্দের একটি করে সমর্থক শব্দ সিনোনিম ওয়ার্ড বসাতে হবে এবং মূল শব্দ গিভেন ওয়ার্ডটি দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, তো এইটা আমরা বুঝতে পারলাম যে ওই যে প্যাসেজটা আমাদের দেওয়া থাকবে ওখান থেকে 7টি শব্দ দেওয়া থাকবে বা 7টি ওয়ার্ড দেওয়া থাকবে। এদের মধ্যে যে কোনো 5টি শব্দর উত্তর করতে হবে। উত্তর করার নিয়ম কি? উত্তর করার নিয়ম হচ্ছে প্রতিটি শব্দের একটি করে সমর্থক শব্দ সিনোনিম ওয়ার্ড বসাতে হবে, এবং মূল শব্দে মানে যে শব্দটা দেওয়া থাকবে ওইটার কি করতে হবে, ওইটা দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে, এক সেন্টেন্স বা দুই, যেটা আমরা পারি। তো এখানে দেওয়া আছে কি ডেভেলপমেন্ট, এই যে এখানে দেওয়া আছে ডেভেলপমেন্টের সমর্থক শব্দ কি ইমপ্রুভ। ঠিক আছে, ডেভেলপ ইমপ্রুভ, আমরা ইমপ্রুভ এখানে লিখেছি ডেভেলপের সমর্থক শব্দ ইমপ্রুভ। তো এখানে এখানে কি করতে হবে, একটা কি বাক্য তৈরি করতে হবে ওই মূল যে গিভেন যে ওয়ার্ড দেওয়া থাকবে সেই ওয়ার্ড থেকে। তাহলে উই শুড ডেভেলপ আওয়ার কান্ট্রি। ঠিক আছে, আর একটা এখানে উদাহরণ দেওয়া হয়েছে অ্যাম মানে লক্ষ্য, পারপোজ মানে হলো কি লক্ষ্য, সমার্থক শব্দ। তাহলে এখানে একটা বাক্য তৈরি করি, হোয়াট ইজ দি অ্যাম অফ এডুকেশন, তো আজকে আমি এই পর্যন্তই রাখছি। আর একটা বিষয় আমরা আলোচনা করে নিই, তাহলে আমাদের পরবর্তীতে ক্লাস করতে ভালো হবে। তো এখানে আমাদের যে ডি নাম্বারে যেটা থাকবে যে রাইট এ সামারি অফ দি প্যাসেজ, সামারি লিখতে হবে এই প্যাসেজটা পরিবারের উক্ত কম্প্রিহেনশন থেকে। তো ডি নাম্বারটা আমরা একটু বোঝার চেষ্টা করি কীভাবে আমরা অ্যান্সার করব।
তো সামারি লেখার নিয়ম, ঠিক আছে, কিছু খুঁটিনাটি বিষয় থাকে যেগুলোর জন্য আমরা কি ফুল মার্ক পাই না। তো সামারি লেখার, তো এক নম্বরে দেওয়া আছে কোনো প্রবাদ বাক্য লেখা যাবে না। এই সামারিতে কোনো প্রবাদ বাক্য লেখা যাবে না। 2 নম্বরে কোনো ব্যক্তির উক্তি সরাসরি দেওয়া যাবে না। কোনো ব্যক্তির উক্তি সরাসরি দেওয়া যাবে না, দেওয়া যাবে ঠিকই কিন্তু পরোক্ষ উক্তি দিয়ে লিখতে হবে, ঠিক আছে। তো কোনো প্রবাদ বাক্য লেখা যাবে না, কোনো ব্যক্তির উক্তি সরাসরি দেওয়া যাবে না, দেওয়া যাবে ঠিকই কিন্তু পরোক্ষ উক্তি দিয়ে লিখতে হবে। তারপরে আসি 3 নম্বরে প্রয়োজনীয় কোনো কথা বাদ যাবে না এবং অপ্রয়োজনীয় কোনো কথা লেখা যাবে না। প্রয়োজনীয় কোনো কথা বাদ যাবে না এবং অপ্রয়োজনীয় কোনো কথা লেখা যাবে না। সিম্পল সেন্টেন্স যে লিখলে ভালো হয়, তবে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে লিখলেও হবে। সিম্পল সেন্টেন্সে লিখলে ভালো হয়, তবে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে লিখলেও হবে। একটা বিষয় 5 অথবা 6 লাইনের মধ্যে শেষ করতে হবে, অথবা প্যাসেজটির 1/3 হতে পারে। 5 লাইন অথবা 6 লাইন হতে পারে এর মধ্যে শেষ করতে হবে, অথবা যে প্যাসেজটি দেওয়া থাকবে তার 3/1 লিখলেই হবে আর কি। তো এই ছিল আমাদের কম্প্রিহেনশন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে প্রশ্ন কিভাবে আমরা অ্যান্সার করবো। এখন এরপরে আমাদের নিয়ম করে প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ এখান থেকে 20-এর মধ্যে 20 পাওয়া একেবারে ইজি। তো তবে আমাদের এই যে এখানে যে সি নাম্বারে যেটা দেওয়া আছে, এখান থেকে কিছু আমাদের সিনোনিম এন্টোনিমস কি মুখস্থ করতে হবে, সমস্ত শব্দগুলো মুখস্থ করে রাখতে হবে, না হলে কিন্তু আমরা পারবো না। আর ডি নাম্বারে যেটা সামারি প্যাসেজ থেকে আমরা সহজেই লিখতে পারবো। আর এ নাম্বারে যে নিয়মটা দেখালাম, এই যে কোশ্চেন যে ওয়ার্ডগুলো দিয়ে হতে পারে ওখান থেকে ওইটাগুলো আমরা নিয়মগুলো ফলো করলে ইনশাল্লাহ এ নাম্বার থেকেও আমরা কি 6 পেয়ে যাব। আর বি নাম্বার থেকে ওইটা আমরা কি যে প্যাসেজটা পড়বো, প্যাসেজটা পড়ার পরে যেখানে একটা মেইন আইডিয়া বা যে শব্দটা বারবার হয়েছে বা এই প্যাসেজের মূল আইডিয়া, এটা হলো মেইন আইডিয়া, আর মেইন আইডিয়া অনুযায়ী কি সাপোর্টিং আইডিয়া লিখতে হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আমরা বিস্তারিত পরে একটা আবার আলোচনা করব আগামী ক্লাসে ইনশাআল্লাহ।